এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহক্ষেত্র প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু। যেহেতু আপনি ক্ষেত্র প্রচার প্রমুখ, সেই জায়গাতে এই মুহূর্তে প্রচারের ক্ষেত্রে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত লোক কি অনুপ্রবেশের ব্যাপারে সচেতন হচ্ছে না? এখনো পর্যন্ত মানুষ সিএর ব্যাপারে সচেতন হচ্ছে না? অনুপ্রবেশ হচ্ছে, এতদিন ধরে তারা রয়েছে, থাকছে এখান থেকে ইনকাম করছে, এখানকার মানুষের থালায় ভাগ বসাচ্ছে। এখন যখন পালাচ্ছে, আমরা ক্যামেরা পাঠাচ্ছি, তখন লোকে বলছে হা ভগবান, এতদিন ধরে এটা ছিল। তো এইগুলো কি মনে হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে যখন আপনারা ঘুরেছেন? ক্ষেত্র মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ক্ষেত্র হচ্ছে বাংলা, উড়িষ্যা, আন্দামান নিকোবর আর সিকিম, এটাকে পূর্ব ক্ষেত্র বলে। আমার পরিচয়ের যে ক্ষেত্র প্রচার প্রমুখ, সেটা হচ্ছে এই জায়গাটুকুর যে ক্ষেত্র, পূর্ব ক্ষেত্র। তার পূর্ব ক্ষেত্রের মধ্যে বাংলাকে কিভাবে দেখছেন? তিনটে বাংলায় আমাদের হিসেবে তিনটে প্রান্ত, উত্তর, মধ্য এবং দক্ষিণ। তার ক্ষেত্রে আজকের অবস্থাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুরুত্বপূর্ণ এর জন্যই যে যেমন আমাদের এখানে প্রত্যেকটি মানুষের অন্ন সংস্থানের সঙ্গে এটি সম্পর্কিত। আমাদের এই জায়গাটা শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাদ সাহারা এটা হিন্দু বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে বাঁচিয়ে গেছিলেন। তা না হলে সিন্ধের মতো আমাদের অবস্থা হতো। সিন্ধিরাও অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক ভালো বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের নিজেদের কোনো হোমল্যান্ড নেই। তারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছেন। আমাদের সৌভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুরা থাকতে পারবে কিনা, সেইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এসেছে। কারণ আমরা বিভিন্ন ঘটনা আমরা মুর্শিদাবাদে দেখেছি, দক্ষিণবঙ্গে দেখেছি যে বাঙালি হিন্দুদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। সেটা দ্বিতীয় প্রশ্ন। একটি অর্থনৈতিক, দ্বিতীয় প্রশ্ন যে বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য আর থাকবে কিনা। আর তৃতীয় যে প্রশ্ন, সেটা আরো বড় প্রশ্ন, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। একদম এই যে শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণের যে মূল অভিযুক্ত, সে এভাবেই কিন্তু ভারতবর্ষে এসেছিল। বামফ্রন্টের সময়ে করিমপুর থেকে তার ভোটার কার্ড হয়েছিল, কিন্তু সে এখানে এসে কদিন আগে কেউ একজন বললেন না যে পেটে খিদে থাকলেই এখানে আসতে পারে। সে কিন্তু এখানে এসেছিল স্লিপার সেল তৈরি করার জন্য। সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে লোক জোগাড় করে স্লিপার সেল। কারণ এরা যখন ঢুকছে তখন তারা বলছে না যে আমরা স্লিপার সেল তৈরি করার জন্য আসছি, আমরা বোমা ফাটাবার জন্য আসছি। এটা তো পেটে খিদে বলেই ঢুকছে, সীমান্ত পার করছে। এবং আরো একটা বড় জিনিস, আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। ধরুন আজ যখন শাকিল আহমেদ ঢুকেছিল, তখন বাংলাদেশে তাও একটা সরকার ছিল, তাদের নিজেদের একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকের বাংলাদেশ সরকারের যে ভূমিকা এবং সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এই ধরনের স্লিপার সেল যারা তৈরি করছে তাদেরকে মদত দেওয়ার লোকও কিন্তু পুরো মানে সীমান্তের ওপারে আরো বেড়েছে। সেদিনও ছিল, কিন্তু আজকে সীমান্তের ওপরে আরো বেড়েছে। এখন আরো বড় বড় মিটিং হচ্ছে, বড় মিটিং হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। তাই আজকে এই যে যারা পালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করাটা আমাদের এখানে অর্থনীতির জন্য, আমাদের এখানে ডেমোগ্রাফির একটা যে পরিবর্তন হচ্ছিল সেটাকে রুখে দেওয়ার জন্যে। এবং তৃতীয়ত যেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে ধরুন আমাদের হাতে বা পায়ে একটা কোনো বিষের কাঁটা ফুটে গেল, তার মানে তো শুধু পাটা ক্ষতিগ্রস্ত হলো না, সারা দেহে রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। এই দিল্লির ঘটনায় যারা অভিযুক্ত, তার মধ্যে বাংলার নাম আসছে। কারণ রক্তের ভেতরে যদি বিষ ঢুকে যায় সীমান্ত দিয়ে, তাহলে সেটা সেখানে দাঁড়িয়ে থাকে না। আরেকটা জিনিস জিষ্ণুদা, আপনি শিক্ষিত, অতি শিক্ষিত একজন মানুষ হিসেবে এবং সেই সমাজকে রিপ্রেজেন্ট করেন আপনারা। একজন এমবিবিএস ডাক্তার 10 বছর পড়াশোনা করে, তারপরে সে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করে একটা ভালো মেধাবী ছাত্র, সে র্যাডিক্যালাইজড হয়ে যাচ্ছে ভারতে। এই ক্যান্সার আপনি আটকাবেন কি করে, কোন ভ্যাকসিন দিয়ে? দেখুন, এটা দুটো ভাগ আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বললেন, যে খুব দুর্ভাগ্যজনকভাবে এই যে র্যাডিক্যালাইজেশন,
মানে আমি বলছি যে অনেকে যুক্তি দিত কাসাব নাকি এক মুঠো গরম ভাতের জন্য বন্দুক তুলে নিয়েছিল। এ তো কাসাবের মতন ব্যাপার নয়, এটা কোনো ব্যাপারই নয়। এই CN ভট্টাচার্য ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরি ডাইরেক্টর ছিলেন, 2010 সালে একটা কথা বলেছিলেন, কলকাতায় বসেই বলেছিলেন, কলকাতাতেই বলেছিলেন যে এই যে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস আর রেডিও আর রিমোট কন্ট্রোল ডিভাইস, এই প্রযুক্তি কিন্তু তথাকথিত শিক্ষিত লোকেরাই তালিবানদের কাছ থেকে ভারতবর্ষে নিয়ে এসেছে। মানে এই যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসগুলো তৈরি হয় তার যে প্রযুক্তি সেটা ভারতে ছিল না, সেটা ওখান থেকে নিয়ে এসেছে এবং ওই তথাকথিত শিক্ষিত মানুষেরা, প্রযুক্তি জানা লোকেরা নিয়ে এসেছে। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলার ক্ষেত্রে বড় সমস্যা, যে প্রচারের একটা বড় অংশ কিন্তু কালচারাল মার্কসিজমের দখলে আছে। আপনি বড় পত্রিকাগুলোর 7 দিনের যে উত্তর সম্পাদকীয়, তার মধ্যে 3 দিন 4 দিনের উত্তর সম্পাদকীয় কাসাবকে সমর্থন করে। মানে স্বরূপনগরে যে হকিমপুরে যে ঘটনাটা, আমি এত মানুষকে দেখতে পাচ্ছি, এত মানুষ যে পশ্চিমবঙ্গে ছিল আমরা জানতাম না। আমাদের ওই মানসিকতার জন্যই কি আমরা চিনতে পারিনি যে আমার পাশে, আমার গ্রামের পাশে, আমার পাশে পাড়া করে লোকগুলো আছে, আমরা বুঝতে পারছি না। এটা কিন্তু কালচারাল মার্কসিজমের কথা বলছেন না আপনি, এইটা সর্বস্তরে, শুধুমাত্র শিক্ষিত জায়গা নয়, বলছি নির্দিষ্ট একটা দুটো ইউনিভার্সিটি নয়, সর্বত্র এমন করে ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জমানায় এমন করে ছড়ানো হচ্ছে। দেখলাম যে রাস্তায় একদল বামপন্থী নেমে পড়লো, পেটের খিদে থাকলে কি আসতে পারে না, বাংলাদেশ থেকে চলে এলেই তাড়াতে হবে। তো এইটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটা শুভ্রাংশুদাও বলছেন, তো এইটা কি কোথাও সাধারণ মানুষের, জনমানুষে এমন প্রভাব ফেলছে দীর্ঘ বছর ধরে? টার্গেট এটা তো, মানে এটা বাই চান্স নয়, বাই ডিজাইন। তাদের কাছে প্ল্যান করা হয়েছে, বাঙালি হিন্দুকে শেষ করা হবে। এই কালচারাল মার্কসিজমের কাছে ধরুন ভোটের রেজাল্ট বা তারপরে এগুলো তাদের এক একটা মাঝখানে স্টেপ, এই যে নো ভোট ফর বিজেপি, নো ভোট টু বিজেপি, হঠাৎ করে একটা শিক্ষিত ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে একটা গ্রুপ তৈরি হয়ে গেল, বলছে নো ভোট ফর বিজেপি। এইটা তার কারণ কি? তার কারণ হচ্ছে এমন একটা দলকে এখানে রাখতে হবে যাদের কোনো আদর্শ নেই। ঠিক, ভারতীয় গণতন্ত্রের প্রতি যত মানুষের অশ্রদ্ধা হয়, ভারতীয় গণতন্ত্র বলতে, আপনি একটা ডেঞ্জারাস কথা বললেন একটু আগে, আপনি বলছেন কমিউনিস্টদের কথা, যারা বলছে বাঙালি হিন্দুদের রাখবে না, এটা বলছেন আপনি। আবার এই কথাটাই জিহাদিরা বলছে যে বাঙালি হিন্দুদের সই দাও। তাহলে এই দুটো কি, মানে এটা যে অঙ্কের একটা নিয়ম আছে না, এটা সমান, এটা তাহলে দুটো কি এক হয়ে যাচ্ছে নাকি? দেখুন, জেহাদি মৌলবাদ এবং কমিউনিস্ট, এবং এখন আরো পরিষ্কারভাবে বললে কালচারাল মার্কসিস্ট, তার বহুদিন থেকেই একের সঙ্গে আরেকজন পরিপূরক হিসেবে কাজ করছে। ধরুন পূর্ব পাকিস্তানে যারা গেলেন তাদেরকে ওখান থেকে ফেরত চলে আসতে হলো, এখানে এসে রাজনীতি করতে হলো। ইলামিত্রের কথা আপনি বলতে পারেন, আমি তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এটা তো সত্যি কথা যে ইলামিত্র তারপরেও, মানে বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কিন্তু ফিরে যাওয়ার জন্য ভাবেননি। বরঞ্চ রানিমা এখানে বসে যে ধরনের ন্যারেটিভ আবার নিয়ে এসেছিলেন, সেটা তো একদম, তার কারণটা এটাই যে এরা জানেন যে হিন্দু থাকলে তবেই এই কথাগুলো বলতে পারবেন। যখন অটল বিহারী বাজপেয়ীরা খুব ভালো কথা বলেছিলেন জাভেদ আখতারকে ও সাক্ষাৎকার দেওয়ার সময়, যে এটা বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেকুলার এর জন্যই, কারণ 85% মানুষ হিন্দু, 85% মানুষ হিন্দু হলে সেই রাষ্ট্রটা সেকুলার হবে। এটার মধ্যে নতুন করে আপনার কিছু করার নেই, আমারও কিছু করার। উল্টো যদি হয়, উল্টো কেন, 50% কাছাকাছি হলেই এটা দুর্ভাগ্যজনক। ভারতের ডিএনএ তো এটা আছে। এক্স্যাক্টলি, আমরা বিশ্বাসই করি। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা শুধু সহন করি না, আমরা বহন করে নিয়ে যাই। যে আমাদের এখানে প্রথম যে মসজিদ তৈরি হয়েছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র কয়েক বছরের মধ্যে চেরামন মসজিদ তৈরি হয়েছে। 7 বছরের মধ্যে চেরামন মসজিদ তৈরি হয়েছে। তখন কিন্তু আরবরা ভারত আক্রমণ করেনি। আমাদের এখানকার রাজা অন্য একটা উপাসনা কি নাম, হ্যাঁ রাজা ওখানে। যখন আমাদের আজকে রাজনীতির সামদাম দণ্ডভেদ আলোচনা করছি আমরা, তাহলে এই সামদাম দণ্ডভেদ যেন তেন প্রকারেণ সত্যি কি ভারতীয় কমিউনিজম কালচার, কমিউনিস্ট পার্টি আসলে ভারতবর্ষের স্বতন্ত্রতা, অখণ্ডতা, গণতন্ত্র সবকিছুর পক্ষে ক্ষতিকারক বলে আপনারা মনে করেন? দেখুন, এটা দুটো ভাগ করা উচিত। একটা অংশ তো
একটা সেই বলে না সেই সোনার পাথর বাটি, যে যারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কমিউনিস্ট পার্টি, সারা পৃথিবীর আর কোথাও উদাহরণ আছে কি যে কমিউনিস্ট পার্টি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে? আপনারা তো আমার থেকে ভালো জানবেন। তাই এটা একটা সোনার পাথর বাটির মতো, অনেক দিন ধরে চেষ্টা হয়েছে, যেখানে 34 বছর এই সোনার পাথর বাটি ডেমোক্র্যাটরা তো অংশগ্রহণ করে, লেফট ডেমোক্র্যাট, এই যে মমদানির মতন যারা লেফট, দেখুন কমিউনিস্ট পার্টি, এটা তো ভারতের কমিউনিস্ট পার্টি, তাই কমিউনিস্ট পার্টি আর কোথাও সংসদীয় গণতন্ত্র, বিরিয়ানির দোকানে চাউমিন বিক্রি করলে শুধু হবে না, ডানপন্থী বামপন্থী। তার জন্য এটার ব্যাপার হচ্ছে এটাই, এই যে কালচারাল মার্কসিজম আসলে ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। তাই ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে এমন একটা দলকে রাখা উচিত যার কোনো আদর্শ নেই। এই যে যারা ধরুন চাকরি চুরির জন্যে, রেশন সাপ্লাইয়ের জন্যে, কিংবা আরজি করের মতো ঘটনা ঘটায়, তারপরে সে হাসি মুখে সাক্ষাৎকার দিতে পারে, তাহলে যে ছেলেটি ধরুন উচ্চ মাধ্যমিক সাক্ষাৎকার নিচ্ছেও এই কলেজে যে যাচ্ছে, যে আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা ভাবছে এইটাই তো গণতন্ত্র, এটাই স্বাভাবিক। ভারতীয় গণতন্ত্রের প্রতি একটা ঘৃণা ওদের মনের মধ্যে তৈরি হচ্ছে। কালচারাল মার্কসিজম চায় যে এই দল এখানে ক্ষমতায় থাকুক, এবং সেই জন্যই হয়তো যে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি দেখি না যে বামপন্থী দল বিভিন্ন, যেরকম অন্যান্য ক্ষেত্রে অপারেশন সিঁদুরের সময়তে প্রচুর ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে একাধিক বামপন্থী দল, তারা নেমে পড়ছে রাস্তায় মানবতার জন্য, এই জন্য, অথচ এই সমস্ত চুরি ফুরির ক্ষেত্রে আমি সেভাবে দেখিনি। দ্বিতীয়ত, আমি রিসেন্টলি দেখলাম যখন এই রাজ্যের চুরি, দুর্নীতি, ধর্ষণ, খুন, রাহাজানি চলছে, আমি দেখলাম বেশ কিছু তরুণ প্রজন্ম যারা বামপন্থী, কোনো একটা রাজনীতি করে হয়তো কোনো কিছু একটা, তারা রাস্তায় নেমে পড়েছে এবং তারা নেমে পড়ে চিৎকার করে বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জন্য কি করেছে, আরএসএস এর কি অবদান। মানে এই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ করে শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছে এবং আরএসএস এর কি অবদান, এই নিয়ে যে রাস্তায় মিছিল হতে পারে, র্যালি হতে পারে, কেউ যে প্রোটেস্ট করতে পারেন, এটা আমাদের ধারণার বাইরে। এটা একটা জিনিস একদম পরিষ্কার যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থাকতো না, আর পশ্চিমবঙ্গ না থাকলে আমাদের অবস্থা সিন্ধীদের মতো হতো, সিন্ধের মানুষের মতো হতো। এই সহজ সরল বিষয়টা আজকের প্রজন্মকে পরিষ্কার করে বোঝার প্রয়োজন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, অধ্যাপক মেঘনাথ সাহারা, সুচেতা কৃপালিনী আমাদেরকে পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ যদি না থাকতো তাহলে আজকে আমরা সিন্ধের লোকের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতাম, বাংলা ভাষায় কথা বলার আমাদের কোনো হোমল্যান্ড থাকতো না। আচ্ছা, যে সুন্দর একটা জিনিস, মানে এটা আমরা জাস্ট আপনি আসার আগেই আমাদের একটা নিজস্ব আড্ডা চলে, অন এয়ার আড্ডা চলে, মানে আমরা সাংবাদিকরাই নিজস্ব কথোপকথন করি, সেখানে একটা কথা বলছিলাম আমরা যে ভারতের জিষ্ণু বা জাভেদ, তারা টাকা পাক, ভাতা পাক, ভাতার পলিটিক্স হচ্ছে ভারতে, এটা এখন কবে বন্ধ হবে না হবে এটা পরে দেখা যাবে, কিন্তু হচ্ছে যখন, সেটা ভারতীয়রাই পাক, বাংলাদেশিরা কেন পাচ্ছে? এবং এখানে কিন্তু অদ্ভুতভাবে আমি দেখছি মুসলমান সম্প্রদায়ের মানুষ এবার একটু একটু করে বিজেপি হোক বা রাষ্ট্রবাদী হিসেবে নিজেদের মানে একেবারে ওপেনলি পরিচয় দিচ্ছে। এটাতে আপনাদের কি মনে হয় না যে এটা বিজেপিকেও বলা বা যারা ডানপন্থী সংগঠনগুলো তাদেরও বলা যে একটু ইজ আউট করতে, মানে ওদের মনে যেন এটা না থাকে নির্দিষ্টভাবে, যাদের আমি বলছি যারা একেবারে প্রান্তিক মানুষজন, যে ওমা এরা তো বাঘ ভাল্লুক, এ নিশ্চয়ই আমাকে কিছু করে ফেলবে। ঠিক, এটা আপনারা অ্যাড্রেস কেন করেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি এখানে আসেন, মানে বাংলাদেশি মুসলমানরা যদি এখানে আসেন, তাহলে ভারতীয় মুসলমানদের ক্ষতি বেশি। তা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এলে ভারতীয় একজন মুসলমান রাজমিস্ত্রি কাজ পাবে না, ঘটনা। এবং অনেকগুলো পেশার ক্ষেত্রে বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানকার। এবং দ্বিতীয় যেটা বিষয়, যে ভারতবর্ষের যে ধরুন এই কওসর, মানে এই শাকিল আহমেদ যাকে বিয়ে করেছিল, কওসর তার ছোট একটা বাচ্চাকে নিয়ে এই নরকের যন্ত্রণা ভোগ করছে, তার কারণ ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর ট্র্যাপে সে পড়তে বাধ্য হয়েছে বলে। তাই মুসলমান সম্প্রদায়ের ক্ষতি হিন্দুদের থেকে বেশি। আরেকটা জিনিস বলুন তো সহজভাবে, মুসলমান সম্প্রদায়ের বাবা মা কি চায় যে তার ছেলে মেয়ে টেরোরিস্ট হোক? নিশ্চয়ই না। তাই খারিজি মাদ্রাসায় পড়লে সে ভালো চাকরি পাবে? খারিজি মাদ্রাসা বাড়ালে মুসলমান সম্প্রদায়ের উপকার করা হয় না, অপকার করা হয়।
মুসলমান সম্প্রদায়কে তার হাতে অস্ত্র তুলে দিয়ে আমি আমার কিরণক হিসেবে তাকে লাগালে, তাকে দিয়ে আমার গুন্ডার কাজ করালে মুসলমান সম্প্রদায়ের অপকার করা হয়। তাই এরা প্রকারান্তরে মুসলমান সম্প্রদায়কে আরো পিছিয়ে দিচ্ছে, যেমন সাচার কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল। আমার মনে হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত মানুষ আজকে ভাবছেন যে হিন্দু মুসলমান বাদ দিয়ে ভারতীয় হিসেবে ভারতবর্ষের উন্নতির সঙ্গে এবং নিজের বাড়ির ছেলে মেয়ের পড়াশোনার একটা হওয়া উচিত। আমাদের দেশে যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়েছি, খুন সব মিলে গেল। এই যে মুসলমান, এই কথাটা আমাদের এতদিন পর বলতে হচ্ছে কেন? পুরো হিন্দুস্থান। ঠিক। তাহলে এই বিভাজন, আপনি তো RSS এর একটা বড় ব্যাপার আপনি করেন, কবে কবে এই জায়গাটা কোনো মুসলমান আর নিজেকে স্বতন্ত্র করে রাখবে না, আমি মুসলমান, আমি ভারতীয় আলাদা নয়, ভারতীয়। বহু জায়গায় ধরুন গুজরাটে, মহারাষ্ট্রে, তা একজন অ্যাভারেজ মুসলমান গুজরাটি মানুষের, একজন অ্যাভারেজ মহারাষ্ট্রের মানুষ গুজরাট মুসলমান, তার আর্থসামাজিক অবস্থা পশ্চিমবাংলার থেকে 10 গুণ ভালো। আমরা দেখলাম যে দিল্লি বিস্ফোরণের পরের দিনও পশ্চিমবঙ্গের একাধিক খবরের কাগজে একটাই ছবি, এবং সেটাও সংখ্যালঘু সম্প্রদায় কাঁদছে বলে, মানে যেন মনে হলো যে ওই বিস্ফোরণে আর কোনো ক্ষতি হয়নি অন্য কারোর, এবং দ্বিতীয়ত মনে হলো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এই বার্তাটা আরো একবার দেওয়ার জন্য সমস্ত প্রথম সারির এবং কিছু কিছু ছোটখাটো খবরের কাগজ আমি দেখলাম একই ছবি, মনে আছে ময়ূর? এটা কিন্তু কালচারাল মার্কসিজমের একটা ডিজাইন। উই অ্যান্ড আদার্স, মানে আমাদের যে মূল স্রোত তার থেকে একটা আদার্স তাকে আলাদা করে নিয়ে সেইটাকে প্রজেক্ট করা। আমি বলছি যে যদি প্রথমে কালচারাল মার্কসিজম জানা প্রয়োজন, কালচারাল মার্কসিজম জানার পরে এই উত্তর সম্পাদকীয়গুলোতে সোমবার থেকে রবিবার পর্যন্ত দেখুন, এই সবকটাই কালচারাল মার্কসিজমের টেমপ্লেটে ফেলা। যে ভারত, ধরুন বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলেন, তাহলে বাংলার যেসব সংবাদ মাধ্যম, সেখানে পূর্ব বাংলার সংখ্যালঘু মানুষের অত্যাচারের কথা ওঠা উচিত। ঠিক। আমরা এখানে, আমার বয়স, আমার 53 বছর বয়স, তাই 53 বছর বয়সের একজন মানুষ আমি বলছি, আমি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে এই বাংলাদেশের মানুষের যে কষ্ট, বাংলাদেশের মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, মা মেয়ে নাতনি একই দুর্গা মন্দিরে ধর্ষিতা হয়েছে, বাংলায় চিৎকার করছে। আমরা প্যালেস্টাইনের জন্য, গাজার জন্য, নিকারাগুয়ের জন্য রাস্তা ভর্তি করে দিয়েছি, বাংলাদেশের জন্য করিনি। এবং তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় করেছে। এই মাতৃভাষা নিয়ে আমাদের এত কিছু রয়েছে, এত মানুষ যেমন কেউ বেশি আধিক্যতাও দেখায়, অথচ এই আসল জায়গার সময় কিছু পাওয়া যায় না। কতটা যেটা হলো আমাদের এখানে ভরে গেছে, বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে তারা আমাদের পাতে ভাগ বসাচ্ছে, যেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর উনি একটা বড় কথা বললেন স্বর্ণালী, যে ভারতীয় মুসলিমদের সতর্ক হতে হবে, হিন্দুদের নয়। কারণ মুসলিমরা যে কাজগুলো করতে বেশি অভ্যস্ত, পরম্পরাগত ওরাই ভাগ বসাচ্ছে। ঠিক ঠিক। আমি জাস্ট দুটো প্রশ্ন করবো ছোট, সেটা হচ্ছে যে যে যারা রাষ্ট্রবাদী মুসলিম, কিছুক্ষণ আগে প্রসঙ্গটা তুলেছিল, আমরা দেখছি যে আস্তে আস্তে ছবি বদলাচ্ছে। তৃণমূলের ভাষায় বলতে গেলে খেলা ঘুরছে আর কি। বিহারেও আমরা দেখলাম, বিহারে বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে সেখানে মুসলিমরা, ভারতীয় মুসলিমরা হাত ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগে সিচুয়েশন নেই, এমনকি কিছু রাষ্ট্রবাদী মুসলিম দেখছি সরাসরি তারা বিজেপি সরকারকে সাপোর্ট করছে, নরেন্দ্র মোদীর কথা বলছেন। কিছু ক্ষেত্রে তারা তৃণমূলকে সাপোর্ট করছে না, কিন্তু অন্য কোনো ছোট দল সেখানে গিয়ে নাম লেখাচ্ছে, তৃণমূলকে আর সমর্থন করছে না, বলছে তৃণমূল আমাদের বোকা বানিয়েছে। এরা কি মনে হচ্ছে যে এই মুহূর্তে এদেরকেও সঙ্গে নিয়ে আপনাদের পরবর্তী এগিয়ে যাওয়াটা আরো বেশি অনায়াস? অবশ্যই এরা জায়গা পাবেন। উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, তারা ভারতীয়, প্রত্যেক ভারতীয়কে নিয়েই এগোতে হবে। উপাসনা পদ্ধতি তার যদি ইসলাম হয়, তা সে ভারতীয় নয়, তো অবশ্যই তাকে নিয়ে এগোতে হবে। আরএসএসও কি এদের জন্য জায়গা রয়েছে? নিশ্চয়ই তাই, অবশ্যই তাই। মোহন ভাগবতজি বোধহয় কিছুদিন আগে বলেছেন, যে একাধিকবার বলেছেন যে ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষে থাকার জন্য নিজের মন ঠিক করেছেন, তা তাদেরকে বাদ দিয়ে কেন হবে? আরএসএস 2026-এ বঙ্গ বিজেপির কতখানি সম্ভাবনা দেখছে? দেখুন, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জেতা হারা নয়,
বাঙালি শুধু বাঙালি হিন্দু নয়, আমি আবারও বলছি, বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র বাঙালি হিন্দু ধরুন একটাও নেই, কিন্তু বাঙালি আছে কি? রবীন্দ্রনাথকে মুছে দিলে, যদি আমরা ভাষা আন্দোলনের স্মৃতি মুছে দিই, তাহলে বাঙালিই থাকবে না। তাই পশ্চিমবঙ্গে যদি বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই এটাই বোধহয় শেষ সুযোগ যে পশ্চিমবঙ্গেও বাঙালি আদৌ থাকবে কিনা, সেটা কোনো রাজনৈতিক দলের জেতা হারার থেকে বড় প্রশ্ন। যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, পশ্চিমবঙ্গে এই তিনটি শক্তি, একটি নীতিহীন রাজনৈতিক শক্তি, তাকে সাহায্যকারী জিহাদি মৌলবাদ এবং কালচারাল মার্কসিজমের আওতায় থাকা যে সমাজ মাধ্যম এবং প্রচার মাধ্যম, এই তিনের যে ট্রায়াঙ্গেল, এটা যদি পশ্চিমবঙ্গের মানুষ সাহসের সঙ্গে না ভাঙতে পারে, তাহলে আপনার আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। ঠিক, অনেক ধন্যবাদ জিষ্ণুদা। রাজনীতির সাম দাম দণ্ড ভেদে আমি স্বর্ণালী শুভ্রাংশু প্রতি সপ্তাহের মতন এবারও এলাম এবং খুব নির্দিষ্টভাবে আপনার মনে হয় খুব এনগেজিং লাগবে এই এপিসোডটা। আপাতত এখানেই শেষ করছি আমরা। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।